আমাদের অনেকেরই ব্রেকফাস্টে হোয়াইট ব্রেড, মিউজলি, দুধ কর্নফ্লেক্স, আপেল, পিচ প্রভৃতি ফল, অরেঞ্জ জুস এটসেট্রা থাকে। কিন্তু তোমরা কি জানো এই সব খাবারের মাধ্যমে আমরা কি কি ডাইস্যাকারাইড গ্রহণ করে থাকি? হোয়াইট ব্রেড, মিউজলি, কর্নফ্লেক্স এগুলির মধ্যে থাকে মল্টোজ, দুধে থাকে ল্যাকটোজ এবং আপেল, পিচ, কমলা লেবুতে থাকে সুক্রোজ। এই তিনটি কার্বোহাইড্রেট আর্দ্র বিশ্লেষিত হয়ে একই বা আলাদা মনোস্যাকারাইড উৎপন্ন করে, তাই এদেরকে বলা হয় ডাইস্যাকারাইড। দুটি মনোস্যাকারাইড অণু থেকে একটি জলের অণু বেরিয়ে গিয়ে অক্সিজেন পরমাণুর মাধ্যমে একটি ইথারীয় বা অক্সাইড লিঙ্কেজ গঠন করলে একে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ বলে। মনোস্যাকারাইড একক দুটির মধ্যে গঠিত লিঙ্কেজের উপর নির্ভর করে ডাইস্যাকারাইড দুই প্রকারের হয়, অবিজারক এবং বিজারক। এবার আমরা ডাইস্যাকারাইড সুক্রোজ সম্পর্কে জানব। সুক্রোজ একটি কমন ডাইস্যাকারাইড যেটি আখ, বিট, খেজুর রস, তাল, আনারস ইত্যাদিতে থাকে। প্রধানত আখ ও বিট থেকে সুক্রোজের শিল্পোৎপাদন করা হয়। আখ বা ইক্ষু সুক্রোজের প্রধান উৎস হওয়ায় একে ইক্ষু শর্করাও বলা হয়। সব রকম মিষ্টদ্রব্য প্রস্তুত করতে সুক্রোজ ব্যবহৃত হয়। সুক্রোজ ইনভার্টেজ বা সুক্রেজ এনজাইম অথবা লঘু অ্যাসিড দ্বারা আর্দ্র বিশ্লেষিত হয়ে সমমোলার পরিমাণ ডি প্লাস গ্লুকোজ ও ডি মাইনাস ফ্রুক্টোজ উৎপন্ন করে। জলীয় দ্রবণে সুক্রোজের আপেক্ষিক আবর্তনের মান +66.5 ডিগ্রি হলেও ডি গ্লুকোজের আপেক্ষিক আবর্তন +52.5 ডিগ্রি এবং ডি ফ্রুক্টোজের আপেক্ষিক আবর্তন -92.4 ডিগ্রি। এর ফলে উৎপন্ন দ্রবণের আপেক্ষিক আবর্তন হয় বামাবর্তী এবং -19.95 ডিগ্রি। আর্দ্র বিশ্লেষণের ফলে সুক্রোজের আপেক্ষিক আবর্তনের অভিমুখ পরিবর্তনকে সুক্রোজের অপবর্তন বা ইনভার্সন বলে। এইভাবে উৎপন্ন মিশ্রণকে অপবৃত্ত শর্করা বা ইনভার্ট সুগার বলে। এবার আমরা সুক্রোজের গঠন সংকেত নিয়ে আলোচনা করব। সুক্রোজ একটি অবিজারক শর্করা, তাই সুক্রোজের দুটি মনোস্যাকারাইড তাদের বিজারক কেন্দ্রের অর্থাৎ কার্বনিল গ্রুপের মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। গ্লুকোজ পাইরানোজ বলয়ের আকারে এবং ফ্রুক্টোজ ফিউরানোজ বলয়ের আকারে থাকে। আলফা ডি গ্লুকোসাইডকে আর্দ্র বিশ্লেষণকারী মল্টেজ এনজাইম এবং বিটা ডি ফ্রুক্টোসাইডকে আর্দ্র বিশ্লেষণকারী ইনভার্টেজ এনজাইম যেহেতু সুক্রোজকে আর্দ্র বিশ্লেষিত করে, তাই সুক্রোজ অণুতে গ্লুকোজ এককটি আলফা গ্লুকোসাইড হিসেবে এবং ফ্রুক্টোজ এককটি বিটা ফ্রুক্টোসাইড হিসেবে উপস্থিত থাকে। আলফা ডি গ্লুকোজের 1 নম্বর কার্বনটি বিটা ডি ফ্রুক্টোজের 2 নম্বর কার্বনের সঙ্গে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ দ্বারা যুক্ত থাকে। এরপর আমরা আলোচনা করব মল্টোজ ডাইস্যাকারাইড নিয়ে। মল্ট অর্থাৎ অঙ্কুরিত যবে উপস্থিত ডায়াস্টেজ এনজাইম দ্বারা স্টার্চের আংশিক আর্দ্র বিশ্লেষণ করলে মল্টোজ পাওয়া যায়। মল্টোজ সম্পর্কে কয়েকটি ইনফরমেশন তোমাদের জেনে রাখা দরকার। বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে মল্টোজের অণুতে একটি গ্লুকোজ একক নন রিডিউসিং হাফ এবং অন্য গ্লুকোজ একক
রিডিউসিং হাফ হিসেবে পাইরানোজ রূপে থাকে। অবিজারক গ্লুকোজ এককের C1 কার্বন আরেকটি গ্লুকোজ এককের C4 কার্বনের সঙ্গে যুক্ত থাকে। আবার যেহেতু আলফা গ্লুকোসাইডকে আদ্র বিশ্লেষণকারী মল্টেজ এনজাইম দ্বারা মল্টোজ আদ্র বিশ্লেষিত হয়, তাই অবিজারক গ্লুকোজ এককটি আলফা গ্লুকোসাইড রূপে থাকে এবং অবিজারক আলফা ডি গ্লুকোজ এককের C1 কার্বন বিজারক গ্লুকোজ এককের C4 কার্বনের সঙ্গে যুক্ত থাকে। এরপর আমরা আলোচনা করব ল্যাকটোজ ডাইস্যাকারাইড নিয়ে। দুধে ল্যাকটোজ থাকে বলে একে মিল্ক সুগার বলা হয়। ল্যাকটোজকে লঘু অ্যাসিড দ্বারা আদ্র বিশ্লেষিত করলে সমমোলার পরিমাণ ডি গ্লুকোজ ও ডি গ্যালাক্টোজ উৎপন্ন হয়। ল্যাকটোজ সম্পর্কিত কয়েকটি ইনফরমেশন তোমরা জেনে রাখো। বিভিন্ন পরীক্ষার মাধ্যমে জানা গেছে ল্যাকটোজে উপস্থিত গ্লুকোজ এককটি বিজারক অর্ধাংশে পাইরানোজ রূপে এবং গ্যালাক্টোজ এককটি অবিজারক অর্ধাংশে পাইরানোজ রূপে অবস্থান করে। গ্যালাক্টোজ এককের C1 কার্বন গ্লুকোজ এককের C4 কার্বনের সঙ্গে যুক্ত থাকে। যেহেতু ল্যাকটোজ বিটা গ্লাইকোসাইডকে আদ্র বিশ্লেষণকারী ইমালসিন এনজাইম দ্বারা আদ্র বিশ্লেষিত হয়, তাই অবিজারক গ্যালাক্টোজ এককটি বিটা গ্লাইকোসাইড হিসেবে থাকে, অর্থাৎ অবিজারক বিটা ডি গ্যালাক্টোজ এককের C1 কার্বন বিজারক গ্লুকোজ এককের C4 কার্বনের সঙ্গে যুক্ত থাকে। তাহলে দেখো, আমাদের ডেইলি ব্রেকফাস্টে যে সুক্রোজ, মল্টোজ, ল্যাকটোজ প্রভৃতি ডাইস্যাকারাইড রয়েছে সেগুলির স্ট্রাকচার কতটা ইন্টারেস্টিং।